সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরসিটিভি আয়োজিত ডক্টর শর্ট প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর নুরুন্নবী ফয়সাল, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মৌসুমী হাসান ম্যাম, সহযোগী অধ্যাপক, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, গাইনি ডিপার্টমেন্ট। ম্যাডাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ ডক্টর ফয়সাল, আজকে আমাকে এই ডক্টর স্টকে আমন্ত্রিত করার জন্য, এবং ধন্যবাদ আরসিটিভিকে আমাকে আজকে এখানে আমন্ত্রিত জানানোর জন্য। ম্যাম, আমার যেটা কোশ্চেন, যে বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে গর্ভকালীন সময়ে মাদের রক্তশূন্যতা প্রবণতা দেখা দেওয়া, তো এই রক্তশূন্যতাটা গর্ভকালীন অবস্থায় মাদের কেন হয়? ধন্যবাদ। আজকে আসলে আমাদের আলোচ্য বিষয় অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি অথবা গর্ভ অবস্থায় রক্তশূন্যতা। এটি খুবই একটি কমন প্রবলেম, এবং আমরা বলি যে এটা আসলে গর্ভ অবস্থায় রক্তশূন্যতা, এটা আসলেই একটা জটিল সমস্যা। সারা বিশ্বেই মারা গর্ভ অবস্থায় রক্তশূন্যতায় ভুগে থাকেন। উন্নত বিশ্বে 10 থেকে 20% মা এই সমস্যায় ভোগেন। আমাদের উপমহাদেশে দেখা যায় যে প্রায় 40 থেকে 80% মা গর্ভকালীন অবস্থায় রক্তশূন্যতায় ভুগে থাকেন। ম্যাম, আমার পরবর্তী প্রশ্ন ছিল যে রক্তশূন্যতাটা আসলে কী ভাগে আমরা ভাগ করতে পারি? রক্তশূন্যতা আসলে আমরা কখন বলবো? যখন একটা মা, আগে বলা হতো যে তার গর্ভকালীন সময়ে যখন হিমোগ্লোবিন লেভেল 10 গ্রাম পার ডিএল এর নিচে চলে আসবে, তখনই আমরা তাকে বলবো যে সে রক্তশূন্যতায় ভুগছে। তবে এখন আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনেশন অনুযায়ী বলি যে প্রেগনেন্সিতে হিমোগ্লোবিনের লেভেল 10 গ্রাম পার ডিএল এর নিচে হয়ে গেলেই আমরা তাকে রক্তশূন্যতা বলি। তবে কোনো মা যদি হিমোগ্লোবিন লেভেল তার গর্ভ অবস্থায় 9 গ্রাম পার ডিএল অথবা তার নিচে কমে যায়, তাহলে অবশ্যই এটাকে আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে, এবং তার এই রক্তশূন্যতা কেন হচ্ছে কারণটা বের করতে হবে, এবং তাকে উপযুক্ত চিকিৎসা দিতে হবে। আমাদের উপমহাদেশে ম্যাডাম এই রক্তশূন্যতার প্রবণতাটা বেশি হওয়ার কারণ কি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের উপমহাদেশে কেন এত রক্তশূন্যতা বেশি। দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা চাইল্ড বিয়ারিং এজ 15 থেকে 45 বছর বয়সের মহিলাদেরই রক্তশূন্যতা বেশি হয়। এটার কারণ আমরা বলি যে একটা বিফোর প্রেগনেন্সি আর একটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সির আগে কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে আমাদের ফল্টি ডায়েটারি হ্যাবিট, আমরা বলি যে আমাদের খাদ্যাভ্যাসে অনেক সমস্যা আছে। আমরা প্রোটিন কম খাই, আমরা ভিটামিন, ফলিক অ্যাসিড আমরা কম খাই, আমরা বেশি শর্করা খাই। শর্করা আমাদের আয়রন অ্যাবজর্পশন রেটটাকে কমায় দেয়। এছাড়া প্রেগনেন্সির আগে আমাদের দেখা যাচ্ছে যে ডিউরিং মিনস্ট্রেশন মেয়েদের ব্লাড লস অনেক বেশি হয়। এটার কারণেও অনেক মেয়ে অ্যানিমিক হয়ে যায়, রক্তশূন্যতায় ভোগে। এছাড়া অনেকে দেখা যাচ্ছে যে রিপিটেড প্রেগনেন্সি হয়। আমাদের একটা প্রেগনেন্সি থেকে আরেকটা প্রেগনেন্সির একটা আমরা বলি যে মিনিমাম 2 বছর গ্যাপ থাকা দরকার। অনেকেই দেখা যাচ্ছে যে একটা প্রেগনেন্সিতে সাথে সাথে আরেকটা প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, এই কারণেও তাদের রক্ত স্বল্পতা দেখা যায়। ম্যাম, যদি কোনো মা গর্ভাবস্থায় রক্তশূন্যতা যদি তার দেখা দেয়, তো আমরা কি ধরনের উপসর্গ পেতে পারি? হ্যাঁ, উপসর্গগুলো আমি বলি। তার আগে বলি যে ডিউরিং প্রেগনেন্সিতে কেন রক্ত স্বল্পতা দেখা যায়। এটা হচ্ছে এক যে প্রেগনেন্সিতে তোমার আয়রনের যে ডিম্যান্ডটা বেড়ে যায়। আবার দেখা যায় যে অনেক মা এই সময় আয়রন খেতে পারে না, আয়রন ইনটেকটা কম হয়, কারণ প্রেগনেন্সিতে অনেক কারণেই মাদের বমি হয়, হ্যাঁ, তাদের মানে খাওয়ার রুচি কম থাকে, তাদের অনেকেই কনস্টিপেশন হয়, এই কারণে তারা আয়রন নিতে চায় না। তারপরে আয়রন অ্যাবজর্পশনটাও কম হয়। আমরা মাদেরকে দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের অ্যাসিডিটি হয়, এই জন্য আমরা তাদেরকে অ্যান্টাসিড দিই, বিভিন্ন রকম প্রোটন পাম্প ইনহিবিটর দিই, তারপরে তোমার H2 ব্লকার দিই। এগুলোতেও আয়রন অ্যাবজর্পশনটা কমে যায়, এবং অনেক সময় দেখা যায় যে তাদের মেটাবলিজমও কম হচ্ছে। অনেক মায়েরই ইনফেকশন থাকে, অ্যাসিমটোমেটিক আমরা বলি ব্যাকটেরিয়া থাকে, এই কারণেও কিন্তু দেখা যায় যে তাদের আয়রন অ্যাবজর্পশনটাও কমে যায়, মেটাবলিজম কমে যায়। প্রেগনেন্সিতে আয়রন খাচ্ছে কম, সব মিলায় তার প্রেগনেন্সিতেও আয়রন স্বল্পতা দেখা দিতে পারে। এখন আসি উপসর্গটা আসলে অনেক মাই দেখা যায় কোনো উপসর্গ থাকে না। আমাদের কাছে যখন প্রথম আসে আমরা কখন তার হিমোগ্লোবিন লেভেল করি। একটা মা যখন ফার্স্ট আমাদের কাছে অ্যান্টিনেটাল কেয়ারে আসে, চেক আপে আসে, আমরা প্রথমেই তার হিমোগ্লোবিন লেভেলটা চেক করি।
আচ্ছা, তাদেরকে আমরা বলে দিই যে পরবর্তীতে বিশেষ করে 30 সপ্তাহ থেকে 34 সপ্তাহের মধ্যে আমরা একবার করি, এবং শেষে 36 সপ্তাহে আমরা আবার হিমোগ্লোবিন লেভেলটা চেক করি। এখন আসি যে মারা অনেক সময় দেখা যায় যে তারা বেশিরভাগ মাই আমাদের কাছে বলে যে তার দুর্বল লাগছে, তার যেটা জেনারেলাইজড উইকনেস। অনেক মা বলে যে আমি খেতে পারি না, আমার খাওয়ার রুচি কম। অনেকের ইনডাইজেশন হয়, খাবার হজম হয় না। অনেকে বলে যে আমার বুক ধড়ফড় করে, দেখা যায় যে শরীরে অথবা পায়ে বিশেষ করে পানি আসছে। এই উপসর্গগুলো দেখা যায়। আমরা তখন মাকে পরীক্ষা করি, করে দেখি যে হ্যাঁ তার চোখে আমরা দেখি যে তার রক্তের মানে মাত্রাটা কত কমে গেছে। আমরা অ্যানিমিয়ার হিমোগ্লোবিনের যে মাত্রাটা দেখি যে অ্যানিমিয়া কত তার। অনেকে দেখা যায় যে তার মুখে ঘা হচ্ছে, জিহ্বায় ঘা হয়েছে, অথবা দেখা যাচ্ছে যে তার পায়ে পানি আসছে। তখন আসলে আমরা তাদেরকে সব পরীক্ষা নিরীক্ষা করাই। আমরা তাদের কারণটা কি এটা দেখার জন্য আমাদের ডিটেলস ইনভেস্টিগেশনগুলো করতে হবে এবং সেইভাবে চিকিৎসা করতে হবে। তাহলে ম্যাডাম মানে আমরা দেখি যে অনেক ধরনের জটিলতাও দেখা যায় এই গর্ভকালীন অবস্থায় রক্তশূন্যতার কারণে। তাহলে আমরা মানে আমার ম্যাডাম কোশ্চেন ছিল যে কোনো মার যদি এরকম রক্তশূন্যতা দেখা দেয় তো তখন কি ধরনের জটিলতা দেখা যেতে পারে? রক্তশূন্যতা অবশ্যই অনেক রকম জটিলতা হতে পারে প্রেগনেন্সিতে। আমরা বলি যে একটা ডিউরিং প্রেগনেন্সি হতে পারে, ডিউরিং লেবারে হতে পারে এবং ডেলিভারির পরেও হতে পারে। তো ডিউরিং প্রেগনেন্সিতে কি হতে পারে যে মায়ের রক্ত কমের জন্য তার বিভিন্ন ইনফেকশন হতে পারে। তারপরে মায়ের হচ্ছে তোমার বাচ্চার গ্রোথ কম হতে পারে। প্রি এক্লামশিয়া বলি আমরা, যে রক্ত কমের জন্য মায়ের প্রেশার বেড়ে যেতে পারে, প্রি এক্লামশিয়া হতে পারে। এটা খুবই আমাদের অনেক দেখা যায় যে মারা প্রি এক্লামশিয়া নিয়ে আসছে। এছাড়া দেখা যেতে পারে যে মায়ের হার্ট ফেইলিওর হতে পারে। অনেক সময় 30 থেকে 32 সপ্তাহে অনেক মায়ের অ্যানিমিক হার্ট ফেইলিওর হতে পারে। আর যখন মাটা লেবারে চলে যায় ডেলিভারিতে, তখন দেখা যায় যে তার ডেলিভারিটা অনেক সময় প্রলং হয়ে যায়, অনেক সময় লাগে, কারণ তার ইউটেরাসের মাসেলগুলো খুব উইক থাকে। এছাড়া ডেলিভারির সময় ব্লিডিং হতে পারে এবং ডেলিভারির সময়ও মায়ের হার্ট ফেইলিওর ডেভেলপ করতে পারে। আমরা বলি যে ডিউরিং লেবার এটা তো হার্ট ফেইলিওর ডেভেলপ করতে পারে। আর ডেলিভারির পরে যেটা হয় অনেক সময় দেখা যায় যে পিপিএইচ আমরা বলি, পোস্টপার্টাম হেমোরেজ হয়। এছাড়া মা শকে চলে যেতে পারে। মায়ের ইমিডিয়েট পিউপেরিয়াম পিরিয়ডেও তোমার হার্ট ফেইলিওরের একটা ঝুঁকি থাকে। এছাড়া তার ইউট্রাসের যেরকম আমরা বলি যে স্বাভাবিক প্রক্রিয়া নামে ইনভলিউশন, এটা কম হয়, ইনফেকশন হতে পারে, এই উপসর্গগুলো দেখা দিতে পারে। তাহলে ম্যাডাম মানে বোঝা গেল যে রক্তশূন্যতার কারণে অনেক বড় বড় সমস্যাগুলো দেখা দিচ্ছে। এখন ম্যাডাম এই অবস্থায় তো বাসায় রেখে ট্রিটমেন্ট করা তো সম্ভব না। ম্যাডাম এইটার চিকিৎসা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। চিকিৎসা আসলে আমরা এই জন্য প্রথমে বলি যে সব কিছুরই আসলে প্রিভেনশন বেটার দ্যান কিওর। আমরা প্রত্যেক মাকেই অ্যান্টিনেটাল কেয়ারে তার মানে হিমোগ্লোবিন লেভেলটা চেক করাই। তার সে যদি অ্যানিমিক থাকে তাকে আগে থেকেই তার এই অ্যানিমিয়াটা কারেকশন করতে হবে ডিউরিং এই প্রেগনেন্সি পিরিয়ডে। এই জন্য আমরা তাদেরকে অ্যাডভাইস দিব যে তার ডায়েটারি হ্যাবিট, মাকে বেশি করে প্রোটিন খেতে হবে, শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে। এছাড়া আমরা তাকে আয়রন সাপ্লিমেন্ট দিই প্রত্যেক মাকেই। আমরা তার যখন 3 মাসের পরে আমাদের কাছে আসে তাদেরকে আমরা আয়রন ভিটামিন সাপ্লিমেন্টেশন দিই। এছাড়া মাদেরকে বলি যে তার রিপিটেড প্রেগনেন্সিটা অ্যাভয়েড করতে হবে, কারণ এতে তার ডিউরিং প্রেগনেন্সি ল্যাকটেশনে যে পরিমাণ তার আয়রন লস হয় এটা তার পূরণ হতে সময় লাগে। তাহলে এগুলো আমরা আগে থেকেই করতে পারি। আর প্রেগনেন্সিতে আসলে আমরা সব মাকেই যে আমরা বাসা থেকেই ট্রিটমেন্ট দিতে পারি। আমরা ওরাল আয়রন থেরাপি দিই। অনেক মা আছে যে মুখে আয়রন খেতে চায় না, কারণ আয়রন খেলে একটু খাওয়ার রুচিও কমে যায়, মুখে একটু বিস্বাদ লাগে। অনেকের তোমার কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য যেটা বলি আমরা। এই জন্য আমরা তাদেরকে প্যারেন্টারাল আয়রন দিতে পারি। এটা তোমার আমরা ইন্ট্রামাস্কুলার দিতে পারি, ইন্ট্রাভেনাস ফর্মে দিতে পারি। তবে এটারও সব কিছুরই আসলে সুবিধা অসুবিধা আছে। এটাতে অনেক সময় পেইন হয়, মারা নিতে চায় না। আর কখন আমরা আসলে হসপিটালে ভর্তি করব, আমরা সাধারণত হিমোগ্লোবিন লেভেল 7.5 অথবা এর কম হয়ে গেলেই পেশেন্টকে আমরা হসপিটালে অ্যাডমিট করি। হসপিটালে অ্যাডমিট করে আমরা তার হিমোগ্লোবিনটা কেন এত কমে গেছে এটার কারণটা আমরা বের করার চেষ্টা করি এবং অনেক সময় আমরা ব্লাড ট্রান্সফিউশন দিই। এবং যখন পেশেন্টটা লেবারে চলে যায় তখন আমরা পেশেন্টকে, যখন যে ফার্স্ট স্টেজ অফ লেবারে থাকে আমরা বলি, তখন পেশেন্টকে আমরা
লেফট ল্যাটারাল পজিশন করে রাখি, তাকে অক্সিজেন ইনহেলেশন দেই, পেশেন্টকে আমরা কি বলে তার পেইনটাকে রিমুভ করার জন্য আমরা অ্যানালজেসিক দেই। আর পেশেন্ট যখন লেবারে চলে যায়, সেকেন্ড স্টেজ লেবারে, তখন যেহেতু পেশেন্ট একটু উইক থাকে, সে বিয়ারিং ডাউন যেটা বলে এটা করতে পারে না, আমরা তার লেবারটাকে কাটশট করে দিই। কাটশট করার জন্য আমরা ফরসেপ ডেলিভারি অথবা ভেন্টোস ডেলিভারি করাই। এইভাবেই আমরা আসলে ম্যানেজ করি পেশেন্ট। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং গর্ভকালীন সময়ে রক্তশূন্যতা নিয়ে আমাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করার জন্য। ধন্যবাদ ডক্টর ফয়সাল, আজকে আমাকে একটা সুন্দর টপিকস নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ RCTV-কে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ RCTV-কে ডক্টর স্টক প্রোগ্রামের মাধ্যমে। আবারও দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে নতুন কোনো বিশেষজ্ঞ ডক্টরের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, RCTV সাথে থাকুন। ধন্যবাদ। Rangpur Community Medical College Hospital, for health, for education.